আসসালামু আলাইকুম। কথা বলছিলাম বিড়াল প্রবন্ধ নিয়ে, বিড়াল রচনাটি নিয়ে। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক একটি রচনা। বিড়াল প্রবন্ধটিতে বা বিড়াল রচনাটিতে প্রথমে দেখা যায় যে একটি বিড়ালের কণ্ঠে চমৎকারভাবে কিছু কথা তুলে ধরা হয়েছে এবং একজন বিড়াল এবং মানুষের মধ্যে কথোপকথন হচ্ছে। এবং এই কথোপকথন প্রথম দিকে নিছক হাস্যরসাত্মক বা আনন্দদানের জন্য হলেও পরের অংশে এসে দেখা যাচ্ছে যে এটি বেশ তাৎপর্য বহন করে। কেননা এই বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল শোষিত, বঞ্চিত, দলিত মানুষের পক্ষে যারা বিড়াল প্রতিবাদের ধ্বনি উচ্চারণ করছে, কিংবা সমগ্র শোষক শ্রেণীর প্রতি বা যারা ভোগবাদী তাদের প্রতি বিদ্রোহ বা বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এই বিড়াল। তাই বিড়াল রচনাটি কমলাকান্তের দপ্তরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রচনা। আমরা একটু খেয়াল করি, এই বিড়াল রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে। এই গ্রন্থটি 3 অংশে বিভক্ত। তার মধ্যে বেশ কিছু রচনা আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য রচনা হলো বিড়াল, যা আমাদের আজকের পাঠ্য বা একাদশ শ্রেণীর পাঠ্য। তো আমরা প্রথমে মূল গল্পটি একটু সামারাইজ করার চেষ্টা করি বা আলোচনা করি, দেখি কি আছে, তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো কথা বলব। শুরুতেই দেখা যায় যে নেশাখোর কমলাকান্ত, নেশাখোর বলছি কেন, কারণ এই কমলাকান্ত আফিম খেয়ে নেশায় বুধ হয়ে, কমলাকান্ত আফিম খেয়ে নেশায় বুধ হয়ে 4 পায়ের উপর, 4 পাই মানে যার 4টা পা আছে, চেয়ার টেবিল এর উপর, চৌকি, 4 পায়ের উপর বসে বুধ হয়ে ভাবতেছে। কি ভাবতেছে? যে হঠাৎ তিনি ওই সময় নেশায় ভাবতেছে, আচ্ছা ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন কেন পরাজিত, আমি হলে কি হতো, বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভাবতেছে। সে তো মনে মনে কল্পনা করতেছে ওয়াটারলু সেই যুদ্ধ সে দেখতেছে, কিংবা নেপোলিয়নকে দেখতেছে, কিংবা যার সাথে নেপোলিয়নের যুদ্ধ হচ্ছে ডিউক ওয়েলিংটন, তাকে সে কল্পনায় এক প্রকার ভাবতেছে। কিন্তু হঠাৎ করে তার ভাবনা বা চিন্তা চেতনা সেট করে একটি মেয় শব্দ দিলেন, মেয়, বিড়াল মেয় করেছে। তখন এই বিড়াল আর কমলাকান্তের মধ্যে কাল্পনিক কথাবার্তা আছে। এখন একটা বিষয় দেখে, আমরা স্বাভাবিক যারা মানুষ, যারা সুস্থ মানুষ, যারা স্বাভাবিক জ্ঞানে থাকে, যারা সুস্থ চেতনায় থাকে, তারা তো কখনো এরকম কোনো প্রাণীর সাথে আসলে কথা বলে না। কারণ আমরা যখন প্রাণীর ভাষা বুঝতে পারি না, প্রাণীরা আমাদের ভাষা বুঝতে পারি না, তখন প্রাণীর ভাষা। কিন্তু মানুষ যখন নেশায় বুঝতে যায় তখন তার স্বাভাবিক সেন্স থাকে না, তখন সে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড করে, এই উল্টাপাল্টা কথা বলে, বা সে অনেক কিছু দেখে। যে আফিমখোর কমলাকান্ত সেরকমভাবে বিড়ালের সাথে কথাবার্তা বলতেছে। কি কথাবার্তা বলতেছে? যে বিড়াল তখন বলতেছে যে কথাবার্তা শুরু হলে এখান থেকে এই কমলাকান্তের জন্য টেবিলে গ্লাসে দুধ রাখা হয়েছে, 1 গ্লাস দুধ। তো বিড়াল এসে সেই গ্লাসের দুধ খেয়ে নিয়েছে, এবং হঠাৎ করে খেয়ে নিয়েছে। কারণ কমলাকান্তের গ্লাসের দিকে তাকায়, দুধ নাই করে দেখেছে বিড়াল। তো বিড়াল এখন বলছে, আমি তো তোমার গ্লাসের দুধ খেয়ে ফেলছি, এখন তুমি কি করবা, পারলে কি করবা দেখো। এই যে কমলাকান্ত কি করবে, তখন কমলাকান্ত চিন্তা করতেছে, দুধ তো তারও নয়, দুধ তো বিড়ালেরও নিজের নয়, তাহলে দুধ সে কেন কি বলবে? আর দুধ হচ্ছে মঙ্গলা হলো একটা গাভীর নাম। আর এই দুধ দুহেছে, ধারণ করেছে যে সে হচ্ছে স্বর্ণ গোয়ালিনী। এই দুধে কমলাকান্তেরও যে এরকম অধিকার আছে, বিড়ালের অধিকার আছে, তাহলে সে কি করবে? কিন্তু মানুষের স্বভাব একটা আছে, স্বাভাবিকভাবে আমরা কি করি, কোনো প্রাণী যদি আমাদের কোনো কিছু চুরি করে, একটা কুকুর আমাদের বাসা থেকে কোনো চুরি করে নিয়ে গেছে, আমরা লাঠি দিয়ে তাড়া করি। আর বিড়াল যদি মাছ চুরি করে নিয়েছে, আমরা লাঠি দিয়ে
তাড়া করতে মানুষের মতো কাজ করতো। কমলাকান্ত একটা লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করতে গেছে। তাড়া করতে গিয়ে এবার তাদের মধ্যে এই কাল্পনিক কথাবার্তা আছে। এখন এই তাড়া করতে গিয়ে এবার বিড়াল এবং কমলাকান্তের যে কথাগুলো হচ্ছে এই কথাগুলোর মধ্যে দিয়ে উঠে আসছে ধর্ম কি, তারপরে মানুষের কি করা উচিত, আমাদের বিচার ব্যবস্থা কিরকম, সমাজ ব্যবস্থা কিরকম, এখানে কার অধিকার কতটুকু, এই বিষয়গুলো তার কথার মধ্যে দিয়ে উঠে এসেছে। তুলনা করা হয়েছে অনেকগুলো বিষয়। যেমন ধর্ম কি, এখন বিড়াল এখানে কমলাকান্তের বুঝাচ্ছে ধর্ম কি। ধর্ম হচ্ছে পরোপকারই ধর্ম, পরোপকার পরের উপকার করাই ধর্ম। যখন কমলাকান্ত বিড়ালকে লাঠি নিয়ে তাড়া করতে গেছে তখন এই বিড়াল তাকে ধর্মের জ্ঞান দিচ্ছে যে তুমি কি জানো ধর্ম কি। ধর্ম হচ্ছে পরোপকারী ধর্ম। এবার তোমার জন্য যে দুধ রাখা হয়েছিল গ্লাসে সেই দুধ আমি খেয়ে নিয়েছি, তোমার ইচ্ছা হলেও খেয়ে নিয়েছি, অনিচ্ছা হলেও খেয়ে নিয়েছি। কিন্তু দেখো তো ভেবে আপনার আমি কি করেছি, আমি তো তোমার পরোপকার ধর্ম পালন করেছি, তুমি সেই ধর্মের গুণ বা পূর্ণ তুমি লাভ করছো। তোমার তো বলতে আমার চুরি করে খাওয়ার ফলে তোমার তো পরোপকার ধর্ম হয়েছে, বরং এটা তুমি আমাকে মারতে গেছে, আমার প্রশংসা করা হয়েছে। ঠিক আছে, অথচ কি করছে যে মানুষের যে আচরণ কিন্তু কেন এরকম উল্টা, মানুষের আচরণ কেন এরকম উল্টা। আমি চুরি করেছি, আমি কি সাত করে চুরি করেছি, বিড়াল বলছে আমি কি সাত করে চুরি করেছি। এবার বিড়ালের কথাটি আপনি দেখো আমাদের সমাজে যে দরিদ্র মানুষ আছে তাদের কথাগুলো কিন্তু উঠেছে। বিড়াল তখন যে কেউ কি ইচ্ছা করে চুরি করে, খেতে পাইলে কি কেউ চুরি করে না, খেতে পেলে কেউ চুরি করে না। যদি যার খাবার নেই সেটাই তো চুরি করে খাবে। বিড়াল আমি যদি সাত করে চুরি খেয়েছি, সাত করে চুরি করিনি, ইচ্ছা করে তো চুরি করিনি, খেতে পাই না বলে চুরি করি। এখন তোমরা ভালো ভালো খাবার খাও, তোমরা দুধ খাও, দধি খাও, ক্ষীর খাও, সন্দেশ খাও, পায়েস খাও, মাছ খাও, মাংস খাও, কই আমরা তো বাধা দিই না, কিংবা আমরা লাঠি নিয়ে তাড়া করি না। আমরা যে খাইতে যাই তোমরা মানুষ আমাদের লাঠি নিয়ে তাড়া করে না, তোমরা মানুষ এরকম কেন, অন্যের খাবার দেখতে পারে না কেন। তখন বিড়াল আরেকটা বিষয় বলতেছে যে দেখো তাই না, তোমাদের বাসার এই যে দুধটুকু আমি বিড়াল না খেয়ে যদি পুরো ন্যায় অলঙ্কারী, ন্যায় শাস্ত্রে যিনি পণ্ডিত, এরকম ন্যায় অলঙ্কারী যিনি পণ্ডিত কিংবা বিখ্যাত কোনো ব্যক্তি যদি আসে, সে যদি খেয়ে নিত তোমার অনুমতি ছাড়া, তুমি কি তাকে লাঠি দিয়ে তাড়া করতে? কখনই করতে না। কিংবা ধরো আমরা মনে করি যে আমাদের বাইরের হঠাৎ করে আমাদের এলাকার চেয়ারম্যান বা মেয়র বা ধরো যে এমপি চলে এসে আমার জন্য রাখা ভাত তরকারি সে তা খেয়ে গেছে, আমি কি বাড়িতে চিৎকার করবো, চেঁচামেচি করবো বা লাঠি নিয়ে সেই এমপি মেয়র বা চেয়ারম্যানকে তাড়া করবো? কখনোই করবো না। কিন্তু কারণ সে বড় মানুষ, উঁচু মানুষ, তার সামাজিক অবস্থান আছে, ভালো টাকা পয়সা আছে ইত্যাদি। বিড়াল হচ্ছে সেটাই, অর্থাৎ আমরা খাইলে কিন্তু আমরা যদি খাইতে আমাদের তাড়া করবে কেন। অর্থাৎ তোমার ওই খাবারটিকে যদি তুমি কোনো একজন হঠাৎ করে গরিব মানুষকে খেয়ে নেয় বিদার দ্বারায়, তুমি কিন্তু ঠিকই তাকে চোর মনে করে পিটাবা, মায়ের দিবা বা বকা ধরা কথা। অথচ সেই এমপি মিনিস্টার মন্ত্রী তারা যদি এসে খায় তুমি কিছুই বলবে না। অর্থাৎ ব্যাপারটা হলো কি, আমাদের সমাজে যেটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া, যার আছে তাকেই আমরা বেশি তেসামত করি বা তাকেই আমরা বেশি গুরুত্ব দিই, যার কিছুই নেই তাকে আমরা নানা থেকে ধিক্কার দিই। এই কারণে মানুষ তখনই চুরি করে অভাবে, পেটের যন্ত্রণায়, ক্ষুধার তাগিদে চুরি করে। আমি একটা কথা প্রায় বলি, ধরো যে বাসায় যেদিন কারো চুলো জ্বলে না, বাসায় মনে করো হাতের চুলো জ্বলে না, আচ্ছা বলো তো সেদিন তাদের কি জ্বলে? সেদিন তাদের পেট জ্বলা তো কিন্তু বন্ধ হয়ে থাকে না, পেট তো জ্বলে না। তখন কি করে মানুষ খাবার জন্য মানুষ কত কিছুই না করে, মানুষকে খুন পর্যন্ত করে, সেখানে শুধু সামান্য কাজ। এখন বলছে না খেয়ে, এরপরে সে বলছে খাওয়া এবং না খাওয়া। দেখো আমরা না খেয়ে তোমরা মানুষ 4-5 দিন না খেয়ে থাকো বা 2 দিন না খেয়ে থাকো, তখন তোমার চুরি করে খাওয়ার ইচ্ছা হয় কিনা? যদি তোমার চুরি করে খাওয়ার ইচ্ছা না হয় এবং তোমার যদি এইরকম কিছু করতে না হয়, তাহলে আমি মানবো যে তোমার লাঠি নিয়ে তাড়া করাটা যৌক্তিক, ঠিক আছে। আর যদি তোমার চুরি করে খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি মনে করবো যে তোমার লাঠি নিয়ে তাড়া করা বা এই বিচার করা এগুলো ঠিক না। এর সঙ্গে বিচার ব্যবস্থা
কিরকম বিচার ব্যবস্থা? যে কোনো বিচারক যখন চোরের শাস্তি দেন বা চোরকে জেল দেন বা মৃত্যুদণ্ড দেন বা কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেন, তখন ওই বিচারক যদি চুরির দায়ে শাস্তি দেন বা চুরির দায়ে যদি এরকম কোনো বড় ধরনের শাস্তি দেন, তখন বিচারকের উদ্দেশ্যে বিড়াল বলছে যে সেই বিচারকের উচিত ওই চোরকে শাস্তি দেওয়ার আগে 3 দিন না খেয়ে থাকা, এবং না খেয়ে থেকে এসে ওই আদালতে বা এজলাসে বসে বিচারক যখন যেন রায় দেন এবং রায় লেখেন, সেই সময় যদি তার চুরি করে খাওয়ার ইচ্ছা না হয় তাহলে সে তার রায় দিকে, আর যদি চুরি করে খাওয়ার ইচ্ছা হয় তাহলে তাকে বেগুন খাওয়া দিচ্ছে। এরকম একটা বিষয় নিয়ে সে বলছে, এবং এক কথায় সে কমলাকান্তকে উপদেশ দিচ্ছে। কি উপদেশ দিচ্ছে? যে না, আমি যত কথাই বলি না কেন তোমাদের আসলে জ্ঞান হবে না। এখন তোমাদের জ্ঞান নিতে হবে কার কাছে? আমাদের মতো চতুষ্পায়ী বিজ্ঞদের কাছে জ্ঞান না নিলে তোমাদের জ্ঞানের কোনোদিন উন্নতি সাধন হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা বা জ্ঞান ব্যবস্থাকে এখানে চরমভাবে অবজ্ঞা করছে একটি বিড়াল। তো তখন এই প্রসঙ্গে আবার সে তুমি চোরকে ফাঁসি দাও, অবশ্যই ফাঁসি দেওয়ার আগে তোমাকে চুরি করে খেয়ে অবশ্যই ফাঁসি দেওয়ার আগে তোমাকে না খেয়ে থাকতে হবে, এবং তুমি ক্ষুধার অবস্থা বুঝতে পারো, তখন তুমি চোরকে ফাঁসি দাও। তখন কমলাকান্ত যখন বিড়ালের এই সকল যুক্তিতে কোনো প্রত্যুত্তর দিতে পারছে না, অভাব হয়ে যাচ্ছে, তখন সে বিজ্ঞ লোকের মতো পরামর্শ দিচ্ছে। পরামর্শ দিচ্ছে কি, যে তুমি এইসব কথা বাদ দাও, তুমি বরং পার্ক বা নিউম্যানের গ্রন্থ পড়ো এবং কমলাকান্তের মতো নেশায় বুঝে চুপ করে থাকো। এইভাবে আর কি মূলত আলোচনা শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা একটা বিষয় দেখি, এই বিড়াল প্রবন্ধে কিছু ঐতিহাসিক চরিত্র বা বিখ্যাত ব্যক্তির নাম পাওয়া যায়। এই সকল বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক চরিত্রগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানার চেষ্টা করবো, যাতে করে আমাদের বোঝার সুবিধা হয়। প্রথমে যে নামটি পাই আমরা, নেপোলিয়ান। এই নেপোলিয়ান বলতে আসলে নেপোলিয়ান বোনাপার্টকে বোঝানো হয়েছে। তার পুরো নাম নেপোলিয়ান বোনাপার্ট। তার জন্ম হচ্ছে 1769, 1829 তার মৃত্যু। এই নেপোলিয়ান বোনাপার্ট একজন বিখ্যাত ফরাসি শাসক ও সম্রাট ছিলেন, যিনি তার যুদ্ধ কৌশলের দ্বারা প্রায় সমগ্র ইউরোপকে জয় করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বেলজিয়ামের ওয়াটারলু নামক একটি জায়গায় নেপোলিয়ন বোনাপার্টের সাথে যুদ্ধ হয় ডিউক ওয়েলিংটন নামক একজন বিখ্যাত যোদ্ধা। এই যুদ্ধে, ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়ে যায় এবং তাকে বন্দী করা হয়। পরবর্তী তাকে বন্দী করে সেন্ট হেলেন বা সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এবং এই দ্বীপে নির্বাসন জিনিসটা কি, অর্থাৎ ওই দ্বীপে তাকে একাই ছেড়ে রাখা আসা হয়। এই দ্বীপে নির্বাসন থাকা অবস্থায় নেপোলিয়ন বোনাপার্ট এখানে মারা যায়। এতবার একজন শাসক নেপোলিয়ন বোনাপার্টের আরো অনেক কিছু বিষয়, তিনি এক ধরনের ভালো ধরনের চিন্তাবিদ, দার্শনিক বা সংস্কারক বলা যেতে পারে। আমরা একটা কথা প্রায় বলি, তুলনা দিই, যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। এই কথাটি যিনি বলেছিলেন তিনি হলেন এই নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের আরো একটি বিখ্যাত উক্তি হলো, আমার অভিধানে না শব্দটি নেই। আমার অভিধানে না শব্দটি নেই।
এরপরে আসলো ওয়েলিংটন। ওয়েলিংটন এর পুরো ডিউক ওয়েলিংটন। ডিউক ওয়েলিংটন যিনি 1759 সালে জন্মগ্রহণ করেন এবং 1804 সালে মৃত্যুবরণ করেন। একজন বিখ্যাত বীর যোদ্ধা। এই ডিউক ওয়েলিংটনের সাথে ওয়াটারলু যুদ্ধে যুদ্ধ হয় নেপোলিয়নের সাথে এবং তিনি নেপোলিয়নকে এখানে পরাজিত করেন। এরপর আমরা পাই পার্কের গ্রন্থ বা নিউম্যানের গ্রন্থ। পার্কের গ্রন্থ বা নিউম্যানের গ্রন্থ। পার্ক হলেন গালিবার্ড। পার্কের গ্রন্থ গালিবার্ড পার্ক ইয়াগো, একজন বিখ্যাত লেখক যার একটি বিখ্যাত রচনা আছে, নামটা মনে আমি দেখে বলতেছি। অ্যানেস্থেসিয়া অ্যান্ড ইনিশিয়েটিভ কেয়ার ফর পেশেন্ট উইথ লিভার ডিজিজ। অ্যানেস্থেসিয়া অ্যান্ড ইনিশিয়েটিভ কেয়ার ফর পেশেন্ট উইথ লিভার ডিজিজ, এটি তার বিখ্যাত একটি রচনা। নিউম্যান হলেন জন ভন নিউম্যান, যিনি আধুনিক কম্পিউটারের জনক। আমরা তাকে আধুনিক কম্পিউটার জনক হিসেবে এই জন ভন নিউম্যানের কথা বলা হয়েছে। তিনি শুধু আধুনিক কম্পিউটারের জনকই নন, তিনি একাধারে গণিতবিদ, অর্থনীতি, তারপরে ধরো যে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ ইত্যাদি নানা বিষয় সম্পর্কে প্রচন্ড জ্ঞান রাখতেন। এই সকল বিষয়ে তার গ্রন্থ আছে। আমাদের বঙ্কিমচন্দ্র বা লেখক এখানে কমলাকান্ত এই নিউম্যানের কথায় বলেছেন। মূল আলোচনায় যে সকল আমরা মূল চরিত্র পাই, গল্পের মূল চরিত্র এখানে আমরা পাচ্ছি হিসেবে এক কমলাকান্তকে। তিনি একজন নেশাখোর মানুষ, নেশা করে কিছু বুঝে পড়ে থাকে, কিন্তু নেশার ছলে অনেক কিছু মানে যৌক্তিক কথা তুলে দেয়। আরেকটা পাচ্ছি আমরা এখানে চরিত্রের মধ্যে বিরাম, ব্যক্তি নয় পশু এখানে চরিত্র বিরাম। আর নাম পাচ্ছি আমরা এখানে স্বর্ণ গোয়ালিনী। গরুর নাম পাচ্ছি বা গাভীর নাম পাচ্ছি মঙ্গলা। এই ছিল আমাদের গল্পটির বা বিড়াল রচনাটির মূলত মূল বিষয়। কিন্তু আমরা আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। বিষয়টিতে আসলে আপনারা এই এই রচনাটি দ্বারা বঙ্কিমচন্দ্র কি বোঝাতে চেয়েছেন। এই রচনাটিতে বলা হচ্ছে সোশিয়ালিস্টিক বা সমাজতান্ত্রিক সোশিয়ালিস্টিক, মানে বিড়াল অনেক ক্ষেত্রে সোশিয়ালিস্টিক হয়ে গেছে। আর সমাজতন্ত্র জিনিসটা কি বা সাম্যবাদ জিনিসটা কি আমাদের জানা। সাম্যবাদ হলো এমন একটি রাজনৈতিক মতবাদ যেখানে বলা হয় সবাই সমান। আমরা বলি না কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। আর জগতের সবাই সমান সুযোগ সুবিধা অধিকার করতে পারে এমন একটি রাজনৈতিক মতাদর্শ হলো সাম্যবাদ। এ প্রসঙ্গে কয়েকটা বিষয় আসলে ক্লিয়ার করা উচিত। আর যেটা আছে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, কিংবা ধরো যে কি বলা আছে ওই পাশে নাকশাল, তারপরে আর কি থাকলো গণতন্ত্র, তারপর ধরো যে পুঁজিবাদ, এরকম অনেকগুলো বিষয় আছে। এখন ধরো আমরা এটাকে সহজ ক্লিয়ার করি যে আমার পকেটে প্রচুর টাকা আছে। এখন একজন মানুষ আমার ঘরের বাইরে বসে আছে, থালা নিয়ে, সে এখন দেখতেছে ওই মানুষটার পকেটে অনেকগুলো টাকা খুলে আছে।
সে চিন্তা করতেছে এই টাকাগুলো যদি মাসকে সবার মাঝে ভাগ করে দেওয়া হতো তাহলে সবাই সমানভাবে সুরক্ষিত ভোগ করতে কেউ অভাবে থাকবে। এই যে চেতনাটা, এই চেতনাটাই আসলে সাম্যবাদ চেতনা, সাম্যবাদ বা সমাজতান্ত্রিক চেতনা। কিন্তু এটা আসলে একটা থিওরি, এটা প্রায়োগিক দিক নেই, এটার কোনো প্রায়োগিক দিক নেই। কিন্তু কেউ যদি এবার চিন্তা করে যে আমি টাকাগুলো নিয়ে বুঝিয়ে শুনিয়ে আর দুজনের মধ্যে ভাগ করে দিই বা সবার মধ্যে ভাগ করে দিই, তুমি কাজটা করলা, তাহলে তুমি ধরো যে মোটামুটি সাম্যবাদী প্রয়োগ করে ফেললা। আবার ধরো যে এখন তুমি চিন্তা করছো যে আমি যেহেতু টাকাগুলো দিতে চাচ্ছি না, আর তুমি কি করলা, অস্ত্র নিয়ে ঠেকিয়ে মানে প্রয়োগ করে পিস্তল ঠেকিয়ে আমার কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে তুমি চলে গেলা। এই যে চেতনাটা, এটাই মূলত গণতন্ত্র। আর গণতন্ত্র কি? গণতন্ত্র বলা যে সবাই সমান, এখানে জনগণের সবার ক্ষমতা চাপে। গণতন্ত্র এটা না, আমার কাছে মনে হয় গণতন্ত্র হচ্ছে এটাই যে জাস্ট খালি মানে এক ধরনের লাফালাফি স্লোগান, যে এটা হবে না হবে না কিছু না, আসলে বাস্তবে কিছু না। গণতন্ত্র বলতে আপনি জিনিসটা আমি মনে করি যে গণতন্ত্র আসলে বাস্তবে কিছু নেই, এটা একটা মিথ্যা আবার স্লোগান হবে। যাই হোক, আজকে এই ছিল আজকের আলোচনার একটু আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।